অনির্বাণকে ওদের অমতেই এবার জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল ঈশার গোটা পরিবার মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাই এবং অনির্বাণের মধ্যে তুমুল অশান্তি চলতে থাকে, ঠিক সেই মুহূর্তে ওদের ঝগড়া মেটানোর জন্য ঈশা ওদের মাঝখানে ইন্টারফেয়ার করে বলতে থাকে যে বাস বাস বাস, অনেকক্ষণ ধরে তোমরা ঝগড়া করছো, অনেকক্ষণ ধরে তোমাদেরকে সময় দিয়ে দিয়েছিলাম আমরা যে তোমাদের মধ্যকার সকল ভেদাভেদ তোমরা সর্ট আউট করে নেবে, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, কোনো সুরাহাই হচ্ছে না। এর থেকে বরঞ্চ বেটার আমরা ভাবলাম যে না, আমরা বড়রা মিলে এর মাঝখানে ইন্টারফেয়ার করে এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আর রাই, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যে কথাগুলো তোমাকে বলবো সেটা তোমাকে হাড়ে হাড়ে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তার থেকে ব্যতিক্রম কোনো কিছু তুমি যদি করার চেষ্টা করো তাহলে কিন্তু বাবা মা থেকে শুরু করে সকলে তোমার উপরে রাগ হয়ে যাবে। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার সাথে এত কিছু আমরা করার শর্ত তুমি আমাদেরকে এরকম করে যাওয়ার বেলা আমাদেরকে এরকম করে রুষ্ট করো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না না ঈশা বৌদি, তুমি কী সব বলছো বলো তো? তোমাদের কাজে হোক না কেন আমি কোনোদিনও দুঃখ দিতে পারি বলো তো? আমার প্রাণ থাকতে আমি সেটা কোনোদিনও হতে দেবো না, কারণ তোমরা আমাকে যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছো তারপরে তো আমি তোমাদের কাছে চিরঋণী। ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে তার সুযোগটাকেই তো এবার আমি কাজে লাগাবো। ঠিক সেই সময় অঞ্জন এবং রঞ্জন মিলে যখন অনির্বাণকে সেই রুম থেকে নিয়ে চলে যায়, ঠিক সেই সময় রঞ্জনকে অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা তোমরা আমাকে সেখান থেকে টেনে হিস্ট্রি কেন নিয়ে এলে বলো তো? শুনছিলে না যে রাই কী বলছিল? সেই কথাটা তো শেষ করতে দেবে, তাই না? ঠিক সেই সময় রঞ্জন বলতে থাকে যে দেখো, তোমাদের এই কাহিনী আর কোনোদিনও শেষ হবে না, তাই তোমাদের নতুন কাহিনী শুরু করার জন্য এবার আমরা নতুন করে একটা পদক্ষেপ নিয়েছি, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। ঠিক সেই সময় অনির্বাণের হাতে একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলতে থাকে যে যাও, এবার বরঞ্চ যত শীঘ্রই সম্ভব তুমি চেঞ্জ করে আসো, তারপর আমরা আমার বাবা মার বিবাহের অনুষ্ঠানটা শুরু করবো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে তোমার বাবা মার অ্যানিভার্সারি অনুষ্ঠান শুরু করবে, তাতে আমরাকে কেন চেঞ্জ করার জন্য ধুতি পাঞ্জাবি ধরিয়ে দিলে বলো তো? ঠিক সেই সময় রঞ্জন বলতে থাকে যে দেখো, তোমার গেট আপটা তো চেঞ্জ করার দরকার, কারণ তোমার গেট আপটা না তো বাবা মা একদমই পছন্দ করেনি। যাও, এখন কথা না বাড়িয়ে তুমি বরঞ্চ চেঞ্জ করে নাও। অন্যদিকে রাইকে যখন লাল বেনারসি থেকে শুরু করে একবারে লাল টুকটুকে বইয়ের মতন সাজাতে থাকে ঈশা, ঠিক সেই সময় রাই হাজারো প্রশ্ন করে ঈশাকে ব্যতিব্যস্ত করে তোলে এবং বলতে থাকে যে ঈশা, তুমি যা কিছু করছো সেটা আমার মোটেও ভালো লাগছে না। একটা কথা বলো তো, আজকে মেসোমশাই এবং মাসিমার অ্যানিভার্সারি, সেখানে তুমি আমাকে এরকম করে কেন সাজাচ্ছ বলো তো? সকলে মিলে তো আমাকে সং ভাববে, তুমি বুঝতে পারছো সেটা? তখন ঈশা বলতে থাকে যে সং ভাবুক আর যাই ভাবুক না কেন, ছোটো তুই ওকে যত ইচ্ছে সাজায়, যাতে একবারে লাল টুকটুকে নতুন বউ, আমাদের বর যাতে ওর উপর থেকে কোনো মতে নজরে সরাতে পারে। ঠিক সেই সময় ঈশার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাই এবং বলতে থাকে যে বর যাতে চোখ না সরাতে পারে মানে? তুমি আমার জন্য আবার কোন বরকে ঠিক করলে বলো তো? ঠিক সেই সময় ঈশা বলতে থাকে যে আর কিছুক্ষণ বাদেই তো তুমি তোমার বরকে মুখোমুখি দেখতে পারবে, তাহলে এখন কি আর তর্স হয়েছে না কোনো মতে? একটু ওয়েট করো, এতটা উত্তেজিত হয়ে গেলে সবসময় কী করে হবে বলো তো? সব কিছু তা তাড়াহুড়ো করলে হয় না, তাই না রাই? ঠিক সেই সময় স্রোত এবং রায়ের বৌমনি বলতে থাকে যে বেশ ভালোই হবে, এবার ওরা ঘাড় ধরে ওদেরকে বিয়ে দিয়ে দিবে, তখন আমি দেখবো যে ওরা একে অপরের থেকে কোথায় পালায়। ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে এই যাত্রায় যাতে মেয়ের কপালে সুখটা হয় সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, কারণ আমার মেয়েটার কপালে তো কম দুঃখ ছিল না, এবার সেই দুঃখ ভুলে যাতে সুখটা পায়। ঠিক তো বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।